नमस्कार। रोज की तरह मैं हाजिर आसनसोल टाइम्स में आपके सामने लेकर आए हैं आसनसोल और आसपास के क्षेत्रों की कुछ महत्वपूर्ण खबरों की तरफ बढ़ेंगे, लेकिन उससे पहले अपने सपनों के आशियाने को पाने के लिए चले आइए आसनसोल के आड़ाडंगाल इलाके में रेलवे ऑफिसर्स क्लब के निकट त्रिनेत्र अपार्टमेंट में। यहाँ पर आपको हर आधुनिक सुविधा जैसे लिफ्ट, पार्किंग, 24 आवर्स वाटर सप्लाई सहित तमाम वो सुविधाएं मिलेंगी जिसका हर इंसान सपना देखता है, वो भी बिल्कुल आपके बजट में। यहाँ आपको विभिन्न बैंकों से होम लोन की भी सुविधा मिलेगी। तो फिर देर किस बात की, आज ही चले आइए त्रिनेत्र अपार्टमेंट, आड़ाडंगाल रेलवे ऑफिसर्स क्लब के निकट। मोबाइल नंबर 9832977802, 9832125354 और 9332582862। आसनसोल दक्षिण के विधायक अग्निमित्रा पाल ने रविवार को बर्नपुर के दामोदर घाट का दौरा किया। इस मौके पर उनके साथ स्थानीय भाजपा नेतृत्व भी उपस्थित था। विधायक ने एक बार फिर दामोदर नदी से अवैध रूप से बालू चोरी की घटना के लिए ममता बनर्जी की टीएमसी सरकार और प्रशासन को कटघरे में खड़ा किया। उन्होंने कहा कि नदी के अंदर से बालू का अवैध रूप से उत्खनन किया जा रहा है, जिस वजह से नदी सूखने के कगार पर आ गई है। उन्होंने बताया कि कहा जाता है कि नदी की गहराई बढ़ाने के लिए यहाँ पर एक निजी कंपनी को ड्रेजिंग करने के लिए रखा गया है। उन्होंने पत्रकारों को बताया कि जिस तरह से रोज़ाना लगभग 100 ट्रकों में लाद कर बालू ले जाया जा रहा है, उससे दामोदर नदी का अस्तित्व ही खतरे में आ गया है और इलाके में पानी का संकट और गहरा गया है। विधायक का कहना है कि इसके लिए पूरी तरह से ममता बनर्जी और प्रशासन जिम्मेदार है। দেখুন, আমার পিছনেই ঠিক দেখুন সেখানে কিভাবে ট্রাকের পর ট্রাক দাঁড়িয়ে রয়েছে। তারা দামোদরের মধ্যে বালি দিয়ে একটা টেম্পোরারি ব্রিজ বানিয়ে দিয়েছে, যেখান দিয়ে একটা সেমি সার্কুলার শেপ ব্রিজ, ট্রাকরা ঢুকছে ওই বালির রাস্তার ওপর দিয়ে, বালি তুলছে, ওই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি সরকার এই ড্রেজিং করছে, বলছে নাকি যে বন্যা যাতে না হয় সেই জন্য দামোদর বা অন্যান্য নদী তাদের যে গভীরত্ব সেটাকে বেশি করে গভীর করা হচ্ছে, যাতে মানে বর্ষাকালে ওভারফ্লো করে পাশে যাতে বন্যা না হয়। আজকে যে কাজটা উনি করছেন তার জন্য বন্যা হচ্ছে। পুরো দামোদর যে আমাদের যে নদী বা ন্যাচারাল যে নদী, ভগবান দত্ত যে নদী বা এই যে পরিবেশ, শুধু বালি চুরি করে করে এসব বালি চুরি হচ্ছে। কোন নিয়মে মমতা ব্যানার্জি এটা তুলছেন নিয়ম বলতে পারেন? সারা বছর তুলছে, সারা বছর। মানে দিনে কটা ট্রাক হবে? 400, 500, 1000 ট্রাক হবে। আজকে 1000 ট্রাক প্রতিদিন 365 দিন যদি একটা নদী থেকে বালি তোলে, সেই নদীর কোনো অস্তিত্ব থাকবে? সুতরাং আজকে আমরা এখানে এসেছি, আমি ওইদিকেও একবার দেখাতে বলবো যে কলমগুলো আপনারা দেখলেন। এই বালি তোলার জন্য আজকে কলমগুলো সমস্ত নিচ থেকে খেয়ে গেছে, এক্সপোজড হয়ে গেছে, আর যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। আমি ধন্যবাদ জানাই যে আজকে রেল কর্তৃপক্ষ কাজ শুরু করেছে, কিন্তু এইভাবে যদি বালি চুরি চলে তাহলে আমি জানি না আগামী দিনে আমরা কোন দিকে যাচ্ছি। দামোদরের দিক চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং জলের সংকট তো প্রচণ্ড রকম। এই মানে আসানসোল দক্ষিণ এবং আশেপাশের সমস্ত এলাকায় সাংঘাতিক জলের সমস্যা, শুধু এই বালি চুরি করার জন্য। কিন্তু এই সরকার, তৃণমূল মানেই হচ্ছে চোর। বালি থেকে, মাটি থেকে, পাথর থেকে, জল থেকে, গাছ থেকে, মেয়ে থেকে, কয়লা থেকে, কয়লা ভাইপো, আমরা যে জানি কয়লা ভাইপো নতুন নামকরণ যে হয়েছে 2011-র পর থেকে। তৃণমূল মানেই হচ্ছে দুর্নীতি। আপনি বিষয়টা বিধানসভায় তুলবেন? অবশ্যই বিধানসভাতে সোমবার বা মঙ্গলবার তুলব। সোমবার হয়তো হবে না, মঙ্গলবার বিধানসভায় বিষয়টি তুলব। বর্ষাকালে তো এমনি নিষিদ্ধ থাকে একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড থাকে। না, এই যে বালিটা তোলা হচ্ছে বর্ষাকালে তো তোলা যায় না, কিন্তু
কোন নিয়মেই ড্রেজিং চলছে, কোন নিয়মে? আজকে যে কোম্পানি ড্রেজিং করছিল, রেশমি ড্রেজিং কোম্পানি, আমরা দেখলাম তৃণমূলের দুটি ছেলে তাকে পিষে দিয়ে ট্রাক চলে গেল। মানে কিরম হতচ্ছাড়া দল দেখুন, আর হতচ্ছাড়া কোম্পানি। দুটো চেক দিল ওই তৃণমূলের পরিবারকে, 3 লাখ না 4 লাখ টাকা, সেই চেকটাও বাউন্স করলো। ওই পারে আমাদের একটা বুড়ো মানুষ, তাকে রাস্তা দিয়ে যাচ্ছিল, তাকে চিপে দিয়ে চলে গেল এই বালির ট্রাক। মানে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। আজকে সরকারের জন্য কাজ করছে এই রেশমি ড্রেজিং কোম্পানি, যদি সে এখনও করে থাকে, আমি জানি না এখন করছে কিনা। সে চেক দিচ্ছে, মানুষকে মেরে চলে যাচ্ছে, চেক বাউন্স করছে। বারবার পুলিশকে বলা হয়েছে, কুণ্ডুবাবুকে, আমাদের আসানসোলের থানার কুণ্ডুবাবু, কোনো বিকার নেই, কোনো হ্যাতক্যাত নেই, প্রশাসন থেকে কোনো হ্যাতক্যাত নেই। ডিএম কী করছে? ডিএম কীভাবে করছে? ডিএম কীভাবে অ্যালাউ করছে এটা বর্ষাকালে এইভাবে? এই যে এই বালিটা দেখছেন, পাহাড় প্রমাণ বালি স্টক করে রাখা হয়েছে, এই সমস্ত রাত্রে বেরোবে। সকালে সব চুপচাপ, রাত্রে আপনি এখানে আসবেন, দাঁড়াবার জায়গা পাবেন না। ট্র্যাক্টর, ট্রাক, চুরি মানে খোলা আম চুরি। মমতা ব্যানার্জি বুঝে গেছেন 26 অবধি আমার সময়, যত পারো চুরি করে নাও, 26-এর পর তো মোদী সরকার আসবে, আর তো কিছু করতে পারবে না। তাই পরিবেশ, নদী, গাছপালা শেষ করে দাও, কেটে কেটে তছনছ করে, চুরি করে শেষ করে নাও, শুধু টাকা রোজগার করো। এই হচ্ছে তৃণমূল। আপনি আজকে এসেছিলেন কি জন্য, মানে এই ভিজিটটা? আমি এসেছি এই কাজটা দেখতে, যে কাজটা শুরু হয়েছে। কাজ এবং আসানসোল দক্ষিণ এবং পশ্চিম বর্ধমানের মধ্যে দামোদরের ওপরে কোনো ব্রিজ নেই। যে ব্রিজটা আছে অনেকটা ঘুরে যেতে হয়, প্রায় 60-70 কিলোমিটার। আজকে এই জলের ওপর দিয়ে ছোট ছোট ডিঙিতে করে স্টুডেন্ট, ভেন্ডার, পেশেন্ট, তারা এপার থেকে ওপার করছে। এখনও তো ডিভিসি জল ছাড়েনি, তাই আজকে মোটামুটি দেখছেন কম জল। যখন জল ছাড়বে তখন যে চেহারা দামোদরের দেখে আপনি ভয় পাবেন। এবং তার মধ্যে মানুষ ছোট ছোট ডিঙিতে করে পারাপার করে, যারা সেলে কাজ করছে। কতবার বলা হয়েছে একটা ব্রিজ করার জন্য, শ্রাবণ মাসে যারা পুজো দিতে যায়, কিন্তু এত মানে কি বলবো, কোটি কোটি টাকা তারা এদিকে খরচা করছে, কোটি কোটি টাকা ক্লাবগুলোকে দিচ্ছে, কোটি কোটি টাকার এদিক ওদিক। আর যেটা একটা মানে সাধারণ মানুষের এত দরকার, এই এলাকার মানুষ, শুধু আসানসোল দক্ষিণ বাঁকুড়া নয়, পুরুলিয়া, ঝাড়খণ্ড, সবার জন্য এই ব্রিজটা প্রচণ্ড দরকার। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো হুঁশ নেই। তিনি বলছেন তিনি করতে মানে তিনি বলেই দিয়েছেন তিনি করতে পারবেন না। এদিকে আমাদের মন্ত্রী মলয় ঘটক মাঝখানে বলে দিলেন যে না, প্রজেক্ট স্যাংশন হয়ে গেছে, ব্রিজ নাকি হবে। মানে সম্পূর্ণ অসত্য কথার উপর এই দলটি চলছে। बर्नपुर के बर्न स्टैंडर्ड ज़मीन पर अवैध अतिक्रमण का आरोप लगाया जा रहा है। इस बारे में रानी गुप्ता नामक एक महिला ने अपने ही रिश्तेदार पर आरोप लगाया कि वो उनको तथा और भी कुछ लोगों को, उनके दादा ससुर परेशान कर रहे हैं ताकि वो वहाँ से अपना घर छोड़कर चले जाएं। उन्होंने आरोप लगाया कि ये ज़मीन बर्न स्टैंडर्ड की है, जिस पर उनके दादा ससुर अवैध अतिक्रमण करके बैठे हैं और फर्जी दलील निकलवाकर ये साबित करना चाह रहे हैं कि ज़मीन उनकी है। उन्होंने हालांकि स्वीकार किया कि वो लोग भी बिना किसी दस्तावेज़ के इस ज़मीन पर रह रहे हैं, लेकिन उनका कहना था कि बर्न स्टैंडर्ड के अधिकारियों ने ही उनको यहाँ पर रहने की अनुमति प्रदान की थी और कहा था कि अगर यहाँ पर कोई भी गतिविधि होती है तो उसकी जानकारी अधिकारियों को दें। लेकिन उनके दादा ससुर आनंद गोपाल गुप्ता अवैध रूप से यहाँ पर रह रहे हैं। उन्होंने यहाँ पर एक गोदाम भी बनाया था, जिसको अधिकारियों ने आकर तोड़ दिया। उसके बाद भी वो अपनी गतिविधि से बाज नहीं आ रहे हैं। हालांकि इस बारे में जब हमने आनंद गोपाल गुप्ता से बात की तो उन्होंने कहा कि उन पर लगे सभी आरोप निराधार हैं और उनके पास उनकी ज़मीन के दस्तावेज़ हैं। কি নাম আপনার? রানী গুপ্তা। রানী গুপ্তা। কি হয়েছে এখানে? এইখানে হয়েছে আমার কাকা শ্বশুর এইটা জমিটা পুরোটা বান স্ট্যান্ড। এই জমিনটাকে কি করে, এটা কি আপনারাও থাকেন বান স্ট্যান্ডের উপর? হ্যাঁ, আমরাও বান স্ট্যান্ডের জমিনে থাকি। আপনাদের কি কাগজপত্র আছে? না, আমাদের কোনো কাগজপত্র নেই। আচ্ছা। হ্যাঁ, আর ওরও কোনো কাগজপত্র ছিল না। এই জায়গাটাতে ওর একটা রেক তৈরি করেছিল মাল রাখার, সেটা বান স্ট্যান্ডের অফিসাররা কেটে দিয়ে গেছে। সেটা পুরো পাড়াটা দেখেছে। ঠিক আছে, তখন ওনার কাছে দলিল ছিল না। আজকে কি করে ওনার কাছে দলিল চলে আসলো?
উনি এখন আমাদেরকে সবাইকে বিচ্ছিত করে উনি আমাদের জায়গা যেমন করে হোক নিয়ে নিতে চাইছে। ঠিক আছে, আমাদেরকে থানাতে উল্টা পুল্টা মিথ্যামিথ্যি কেস দিচ্ছে, আমরা থানাতে যাচ্ছি, আমরা বসছি, আবার আমাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে ঘরে। আমরা কিছু বুঝতেও পারছি না আমাদের সাথে কি হচ্ছে। আর আজকে জোর করে জমিন নাপি হচ্ছে। জমি নাপি হচ্ছে। জমি কি আমিন কোর্ট থেকে এসেছেন? না, কোর্ট থেকে আনে না, উনি প্রাইভেট আমিন এনেছে। প্রাইভেট আমিন এনেছে। হ্যাঁ। কি নাম ওনার? ওনার নাম নন্দগোপাল গুপ্ত। আর আপনারা কতজন এখানে থাকেন? আমরা 6 জন থাকি, ওর মধ্যে 4টা ফ্যামিলি রয়েছে, 2টো দোকানদার রয়েছে। আইয়ে ইধর দেখে মাদান চাচা আইয়ে, ইনাদের 2 জনের দোকান আছে। হ্যাঁ, আর আমাদের 4 জনের বাড়ি আছে। আমরা ওই বাড়ি কত বছর থেকে আপনারা কত বছর থেকে থাকছেন? আমরা ওই 30-25 বছর ধরে রয়েছি। আর ওই ঘরেরই আমি বড় বৌমা, যে আমার কাকা শ্বশুরই জমিনটা নাপি করাছে, ওই ঘরেরই আমি বড় বৌমা। ওই বাড়িতে আমার ঠাকুর দাদুর 2টো বিয়ে ছিল। আমার ঠাকুমা শাশুড়ির নামও অর্ধেক জমিন আছে, আর অর্ধেক জমিন ওর মায়ের নামে। ওই জমিনটাও ওরা খেয়ে নিয়েছে, আমাকে দেখে দেয়নি। যে সময় আমার ঠাকুমা মারা গেছে সে সময় তো আমাদের জন্ম হয়নি যে কোনো কাগজপত্র আমরা পাবো। আমার শ্বশুর মরে যাওয়ার পর ওরা আনমারি নিজেদের মধ্যে খোলাখুলি করেছে, যে ছিন্ন ভিন্ন করে সব কাগজপত্র এইদিক ওইদিক করে দিয়েছে, আমাদেরকে কিচ্ছু দেয়নি। এই তক কি আমার স্বামীর বার্থ সার্টিফিকেট অবধি দেয়নি, যেটা আমার স্বামীর ইয়ে ছিল, ওই জ্যোতিষ দেখায় না, ওই কাগজটাও দেয়নি, সব ওরা নিয়ে নিয়ে। এখন আপনারা প্রশাসন কাছ থেকে কি চাইছেন? এখন আমরা প্রশাসনের কাছ থেকে চাইছি এই জমিনটা নিয়ে ভালো করে ছানবিন হোক। এটা ওনার জমিন নয়, এটা বান স্ট্যান্ডের জন্য। আমরা দখল করে রয়েছি, আমরা গরিব মানুষ, আমরা অসহায়, আমাদের কোনো ইয়ে নাই, ওই জন্য আমরা মজবুরিতে রয়েছি। বান স্ট্যান্ডের অফিসাররা যখন আমরা বানাচ্ছিলাম আমাদেরকেও খুব টর্চার করছিল, কিন্তু বান স্ট্যান্ডের অফিসাররা তখন বুঝতে পেরেছে কি এই ঘরেরই আমি বৌমা, আমার উপরে ওরা অত্যাচার দেখেছিল। তারপরে স্যারদের আমি হাত পা ধরলাম, তখন স্যাররা বললো ঠিক আছে তুমি এখানে বানিয়ে থাকো, তুমি আমার লোক হয়ে থাকো, এখানে যদি কিছু কেউ করবে তা আমাকে খবর দিবে। তো সেই সময় আমি বান স্ট্যান্ডের অফিসারদেরকে এখানে কিছু হলে খবরও দিতাম, এইটাও করতাম। তার উনাদের দয়াতে আমরা এখানে থাকতে পেয়েছি। হ্যাঁ, আর উনাদের উপরে এরাও অত্যাচার করতো, এরা তো সম্মানই করতো না, ওরা মানা করে যেত আর এরা জোর করে সবকিছু বানাতো। ওই জন্য ওরা রাগে এখানে ওর রেকটা কেটে দিয়ে গেছিল। আর আজকে আমাদের সবাইকে ঘর দর ভেঙে পড়ে উনি গায়ের জোরে জমিনটা আমাদের নিয়ে নিতে চাই। আপনাদের কি ঘর ভাঙা হয়েছে? না, আমাদের ঘর এখন ভাঙা হয়নি। হ্যাঁ, লাইন কেটে দিয়েছিল অর্ধেক রাত্রে। তারপরে উনার কথা হচ্ছে, উনি বলছেন কি লাইনটা ইলেকট্রিক অফিস থেকে কাটা হয়েছিল। ইনি গেছিল ইলেকট্রিক অফিসে, অফিসে খবর নিয়েছেন, বলছে অফিসে থেকে মাসে 5,300 টাকা বিল দিয়ে এসেছি। লাইন কাটা হয় আমার বলছে না আমরা কেন কাটতে পাবো, আমরা তো তোমাকে ই দেবো, ছেড়ে দেবো, তুমি বিল না ভাই দাও না, আমি কেটেছি। আপনারা কমিশনারের কাছে যাননি? কমিশনের কাছে গেছি, ডিএম তখন আমাদের ডাকা হলো, আমাদেরকে ডাকা হলো। তারপরে উনি লাইনটা জুড়ে দিলেন, কিন্তু উনি গায়ের জোরে বলছেন এটা ইলেকট্রিক অফিস থেকে কাটা হয়েছে। ইলেকট্রিক অফিস আমরা যাচ্ছি, বলছে ইলেকট্রিক অফিস থেকে তোমাদের কোনো লাইন কাটা হয়নি। থানা তো স্যারও বললেন কি না, উনি খোঁজ নিলেন কি ইলেকট্রিক অফিস থেকে লাইনটা কাটা হয়েছিল। তা আপনি বলুন ও কাগজ দিবে কি ইলেকট্রিক অফিস থেকে কি করে লাইনটা কাটা হয়েছিল? আমাদের উপরে কেস ঠুকে দিচ্ছে না, জায়গা লিখে ওর বাড়িতে হাজারটা কুকুর আছে, হাজারটা সিসিটিভি ক্যামেরা আছে। যদি ওনার বাড়িতে যে আমরা মারধর করে থাকি তো ওনার সিসিটিভি ক্যামেরা কুকুররা আমাদের মুখে খায়নি। ওনার ঘরেও চলুন, আপনি দেখে পারবেন আমাদের কথা মিলছে। হ্যাঁ চলুন, ওনার ঘরে চলে চলে ओके। अच्छा, मारामारी भी किया रहे केस किए हैं? कब किए हैं? तो याद नहीं, कागज है तो कितना थी? 1.5 महीना पहले, 1.5 महीना पहले। आपके क्या नाम है? क्या नाम है आपका? मदन प्रसाद। ठीक, हाँ बोलिए। जितना जमीन है ना यहाँ पड़ी, हाँ, ये सब हम खेती किया है। अच्छा, धान, मटर छेमी, बैगन हम चाष किया है। नारू लोग का बकरी गाय आता रहा हाँ, तो हम लोग से पूरा झगड़ा होता रहा है। अच्छा, ये लोग का यहाँ कोई जगह जमीन नहीं है। अच्छा, ये जाली कागज बना के ये बोल रहा मेरा है, इसका माँ का जो है ऊपर में ना 1.5 कट्ठा का घर वही है, बाकी तो सर्जनी का जमीनी दखल किया, काली बाबू का दखल किया। अभी ये वाला मांग रहा है, कोई देगा? कोई नहीं देगा। वो बोल रहा है जो यहाँ पर माने जमीन का कागज वगैरह भी है। डुप्लीकेट तो आप भी बना सकते हैं, वो भी बना, जाली कौन नहीं बना सकता है।
जाली मारो, बाकी मेरा जाली कितना साल से आप हैं चाची यहाँ पे? यहाँ पड़ी है मेरा माने हम 3 साल का थे तब से हम यहाँ पड़ी है। आज नहीं, सारा उम्र मेरा खत्म हो गया। यहाँ का लड़की है। अच्छा, हमसे ज्यादा कोई नहीं जानेगा कहाँ नरजीत का है, कहाँ पौधरिया का है, समझे? ये दुबली खेती सब धंधा। तो ये जमीन किसका था? ये जमीन सब खेती वाला, कुछ बड़ा स्टैंड को दिया है और कुछ राजा छोड़ के मर गया है, हर्षा है, समझे? मेरा जमीन राजे का है, समझे? राजा का लड़का मेरा यहाँ आता था, बड़ा लड़का। हम दरोगी भाई, हम लोग आटा चावल उसको चलाते थे, बाद में मर गया। मेरा जमीन वागन का नहीं है, मेरा राजा का जमीन है। आपका कागज पत्र है? नहीं, हम डुप्लीकेट इसका माफिक हम बना ले। अच्छा, हाँ, वो काम नहीं करते हैं। क्या नाम है आपका? परमिला। परमिला क्या? यादव। आपका हस्बैंड? मेरा हस्बैंड आज से डेट कर गया। अच्छा। आज से 30 से 25। लेट शंकर यादव। हाँ। क्या नाम था? लेट शंकर यादव। बोलेंगे नहीं, डुप्लीकेट दलील बना लिया, डुप्लीकेट का किसी को फांसी लगा देगा ये। चलिए ना, हम कोर्ट तक जज के पास में लड़ेंगे, चलिए, हम लड़ने का तैयार है। किसका इतना हिम्मत हो गया है, जिसको हम देखा ही यहाँ नगर में कटोरा पकड़ते हुए आज बोल रहा हम यहाँ का सरकार हो गया है। 2 पैसा नहीं हुआ, मैं पूरा बरनपुर का खरीद रहा है। बोला ना दो हम उसका मुंह में बोले, हम डरते नहीं है, काहे डरेंगे? इसमें हम साल भर चाष करके खाए हैं, बच्चा पोसे। जितना मेरा बच्चा है ना, इन लोग यही जमीन में हम पैदा दिए हैं, यही जमीन में सारा बच्चा मेरा यहाँ जन्म हुआ है। सब ठीक। हाँ? पैसा ढाल के तुम क्या मनुष्य को हर लेगा? इतना तेरा में हस्ती हो गया है। कोर्ट तेरा देखा है, कोर्ट मेरा देखा नहीं है। तू 2 नंबर पैसा कमा रहा है तो बोल रहा है कि हम हरा देंगे। नहीं हारना नहीं सकेगा, हम चंदा उठा के लड़ जाएंगे। चल, हम आगे रहते हैं, ये सब मेरा पीछे रहेगा। देख रहे हैं कैसे लोग। परमिला देवी नाम है आपका? हाँ, परमिला यादव। ঠিক। শোনো, একটা কথা বলি, আমি ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টরই করি, বাইরে কাজ করতে চলে গেছিলাম, বিগত 10 বছর ছিলাম না। সেই 10 বছর এরা এখানে ঝুপড়ি টুপড়ি আনতেন বানিয়ে দিয়েছে। আমি আসার পর দেখি, এদিকে বলি, বলাতে তো যাচ্ছে না, এই ব্যবহার নিজেরাই শুনতে পাচ্ছি কীভাবে এরা ব্যবহার করে। 2বার 3বার বলা হয়েছে, থানায় কমপ্লেন করা হয়েছে, থানায় পুলিশ বড় ডেকে পাঠিয়েছে, বসে কাগজ বের করুন, কাগজ বের করে একটা নেগোসিয়েশন। অনেক টাইম দেওয়া হচ্ছে, 10 দিন 12 দিন 20 দিন হয়ে গেছে, নেয়। তারপর লাস্ট বুধবার দিন থেকে উনি ডেকে বলেন যে তোমাদেরকে 2 দিন সময় দিলাম, তোমরা তোমাদের ইচ্ছে মতন আমিন আনো, ওনার আমিন থাকবে, বোধ আমিন জায়গাটা মাপবে, জায়গা মেপে ক্লিয়ার করছে হয়ে যাবে। তারপরে ওরা কোনো রেসপন্স করবে না। অগত্যা আজকে বড়বাবু বললেন এই জমিটা মাপান, আমিন আসলো মাপতে। এই তো দেখতে পাচ্ছি সব যেরকম ব্যবহার। আমি তো বারে বারে বলছি কাগজ বের করুন, কাগজ যার আছে তার জন্য নেবেন। তো আপনার কি কাগজ আছে? আমার অরিজিনাল কাগজ সাবমিট করেছি, ওদেরকেও দেখিয়েছি, থানাতেও দেওয়া আছে, পুট আপ করা আছে, কমপ্লেন করা আছে। আপনার আছে? এখন আমাদের একটা করে কপি একটু আমাদেরকেও একটু কপি। আর ওরা যে কাগজ দেখাচ্ছে যে আপনার নাকি বলছে যে ওনার এখানে কোনো জমিনের উপরে দেখাচ্ছি, এটা তো সরকারের কথা তো, আমার কথা নয় তো না। এটা যেটা ওরা যেটা দামি করছে, এবং এইখানে আমরা দেখেছি যেটা পিলারও দেখা হয়েছে, সেটা জমিটাতে ওয়াগানে আছে। ওয়াগান বাস স্ট্যান্ডার্ড এখানে জমি কেনে 1963 সালে। হ্যাঁ, 63-64 শুরু করে। আমার মা জমিটা কিনেছেন 1960 সালে। তো মা তো নিশ্চয়ই বাস স্ট্যান্ডকে বিক্রি করেছে, মার তো সেল থাকে, মার তো সেল নেই। সেলে আমার মায়ের কোনো জায়গায় নাম নেই। আমার দাদাদের পুরো সহায়তার সাহায্যে সাবমিট করে আমার নামে রেকর্ড করা হয়েছে। দাদারা প্রত্যেকে এনওসি লিখে দেয়। আমি দলিল লিখে দিচ্ছি এখন। এই ফাইলটা দে। लोगों को ट्रैफिक नियमों के प्रति जागरूक करने के उद्देश्य से रविवार को आसनसोल नॉर्थ ट्रैफिक गार्ड की तरफ से एक जागरूकता रैली का आयोजन किया गया। इस रैली में नॉर्थ ट्रैफिक गार्ड के अधिकारी, कर्मचारी, सिविक पुलिस के कर्मचारी तथा आम जनता ने भी शिरकत की। आसनसोल नॉर्थ ट्रैफिक गार्ड के अधिकारियों द्वारा जनता से आग्रह किया गया कि वो ट्रैफिक नियमों का पालन करते हुए गाड़ी चलाएं, हेलमेट पहनकर ही स्कूटी या मोटरसाइकिल चलाएं। उन्होंने कहा कि राष्ट्रीय राजमार्ग पर
और ज़्यादा सावधान होकर गाड़ी चलाएं और कार चलाते वक्त सीट बेल्ट ज़रूर लगाएं। আসানসোল সেভ লাইফের র্যালির আয়োজন করা হয়েছে। উক্ত র্যালিতে আমাদের ট্রাফিক গার্ডের অফিসার, কনস্টেবল, সিভিক এবং টিএসজির উপস্থিত আছেন এবং আমাদের সঙ্গে সাধারণ মানুষও এই র্যালিতে যোগদান করছেন। আমাদের এই র্যালি করার উদ্দেশ্য, দিনের পর দিন আমাদের রাস্তায় দুর্ঘটনা ঘটেই আছে। আমরা জনসাধারণকে আরও সচেতন করতে চাই যাতে আমরা আরও দুর্ঘটনা এড়িয়ে থাকতে পারি। প্রথমে বলি, যিনারা বিশেষ করে ন্যাশনাল হাইওয়েতে বাইক চালাচ্ছেন, যারা বাইক চালাচ্ছে তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, অবশ্যই মাথায় হেলমেটটা পরবেন। দ্বিতীয়ত, অতি স্পিডে গাড়ি না চালানোই ভালো। আপনি যতটা ক্ষমতা, যেভাবে আপনি গাড়িটাকে আটকাতে পারবেন ব্রেক করে, ততটা গতিতে চালানোই উত্তম। তৃতীয়ত, কোনো মতেই মদ্যপান করিয়া রাস্তায় গাড়ি চালাবেন না। আমরা সাধারণত দেখি যে সমস্ত দুর্ঘটনা ঘটে থাকে আমাদের অবর্তমানে, আমরা যখন রাস্তায় থাকি না, রাত্রি 11টা 12টা যখন আমরা দুর্ঘটনার খবর পাই, দেখি অনেকেই মদ্যপান করিয়া অ্যাক্সিডেন্ট করে বসে আছেন, অবশ্যই হেলমেটও থাকে না। আমরা রিকোয়েস্ট করব জনসাধারণকে, আপনারা অবশ্যই হেলমেট পরে রাস্তায় বাইক চালাবেন। 3 নম্বর, যিনারা প্রাইভেট কার চালাচ্ছেন তাদের বলবো অবশ্যই সেফটি বেল্ট লাগাবেন। সেফটি বেল্ট সম্বন্ধে বলি, আমরা নিজস্ব চোখে দেখি, যদি গাড়ি কোনো রাস্তায় চালাতে ঘুম পেতেই পারে, আপনি কোনো গাড়ির পেছনে ধাক্কা মারলেন, সেফটি বেল্ট থাকলে আপনাকে রক্ষা করবে, আপনার মাথাটা বাঁচবে। আপনার জন্য আপনার পরিবার অপেক্ষা করছে, আপনার জন্য বাড়িতে আপনার বাবা মা অপেক্ষা করছে, আপনার জন্য আপনার বাড়িতে ছোট ছোট শিশু, আপনার ছেলে মেয়ে অপেক্ষা করছে, বাবা এখন ফিরে আসবে, কিংবা কাকু আমার ফিরে আসবে, কিংবা ভাই আমার ঘরে ফিরে আসবে। এই বলেই আমরা এখন সেভ লাইফের रैली। अभी वक्त हो चला है एक छोटे से ब्रेक का, बने रहिए हमारे साथ। हिलव्यू हॉस्पिटल, a multi-speciality hospital with ICU and dialysis unit। हिलव्यू हॉस्पिटल में ऑर्थोपेडिक, न्यूरोसर्जन, जनरल फिजिशियन, ऑन्कोलॉजिस्ट, चाइल्ड स्पेशलिस्ट, गायनोकोलॉजिस्ट, होम्योपैथी सहित 15 विभागों के विशेषज्ञ चिकित्सकों द्वारा मरीजों का इलाज किया जाता है। हमारे यहाँ आपको मिलेगी कैशलेस इलाज की सुविधा। इसके अलावा अत्याधुनिक ICU, NICU, डायलिसिस यूनिट, ट्रॉमा केयर सेंटर सहित हर वो सुविधा मिलेगी जो हिलव्यू को बनाती है सही मायनों में मल्टी स्पेशलिटी हॉस्पिटल। हमारे यहाँ स्वास्थ्य साथी कार्ड पर भी इलाज उपलब्ध है। हिलव्यू हॉस्पिटल, हमारा पता SB गौराई रोड नियर आसनसोल कोर्ट, श्रीपल्ली कालीबाड़ी, इंडियन ऑयल पेट्रोल पंप के विपरीत। मोबाइल नंबर 9046007833, 9046007834। आने वाले त्योहारों के मौसम को और भी खूबसूरत बनाने के लिए हमजा फैशन और हमजा कलेक्शन आसनसोल के लोगों के लिए लेकर आए हैं कई नए कलेक्शन। जी हाँ, अपने व्यक्तित्व को 4 चांद लगाने और लेटेस्ट फैशन के परिधानों के लिए आपको आना ही होगा हमजा फैशन और हमजा कलेक्शन। यहाँ आपको मिलेगा लेटेस्ट फैशन और पारंपरिक परिधानों का ऐसा कलेक्शन जो आपको और कहीं नहीं मिलेगा, वो भी बिल्कुल आपके बजट में। हमजा फैशन और हमजा कलेक्शन में हम लेकर आए हैं लहंगा, कुर्ती, शरारा, क्रॉप टॉप, साड़ी, सूट पीस तथा नकाब भी। पुरुषों के लिए भी हमजा फैशन और हमजा कलेक्शन में हैं शूटिंग और शर्टिंग के कपड़े।
हमजा फैशन और हमजा कलेक्शन में खरीदारी करने पर ग्राहकों को मिलेंगे आकर्षणीय उपहार भी। तो आज ही चले आइए हमजा फैशन और हमजा कलेक्शन, जीटी रोड, ऑपोजिट आसनसोल हेड पोस्ट ऑफिस। कॉन्टैक्ट नंबर 7602284999। हमजा फैशन में मेंस कलेक्शन, जहां आपको पुरुषों के परिधानों के लेटेस्ट कलेक्शन की विशाल रेंज मिलेगी। आपके मकान को बनाए आपके सपनों का आशियाना, डेकोर वॉलपेपर। हाल ही में केंद्र सरकार द्वारा भारतीय कानून व्यवस्था में एक बड़ा परिवर्तन करते हुए आईपीसी, सीआरपीसी और एविडेंस एक्ट में परिवर्तन लाया गया। इसे लेकर पूरे देश के साथ साथ आसनसोल के अधिवक्ताओं और कानूनी व्यवस्था से जुड़े लोगों के बीच चर्चाएं शुरू हो चुकी हैं। आज आसनसोल के रविंद्र भवन में केंद्र सरकार द्वारा लागू किए गए नए कानून व्यवस्था को लेकर एक सेमिनार का आयोजन किया गया। यहां पर राज्य के श्रम और कानून मंत्री तथा आसनसोल अदालत के अधिवक्ता मलय घटक, आसनसोल अदालत के जिला जज, आसनसोल अदालत के कई वरिष्ठ अधिवक्ता, नगर निगम के डिप्टी मेयर और अधिवक्ता अभिजीत घटक, आसनसोल बार एसोसिएशन के अध्यक्ष राजेश तिवारी सहित आसनसोल अदालत के तमाम अधिवक्ता यहां पर उपस्थित थे। আলোচনা হচ্ছে মানে অলরেডি পেশ হচ্ছে, কিন্তু আগামী মঙ্গল বুধবার দিন হবে এবং এই ব্যাপার নিয়ে সারা ভারতবর্ষে কিন্তু একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। সেটার সম্বন্ধে অল্প আলোকপাত নিশ্চয়ই করব, কিন্তু আজকে মঞ্চে আছেন আমাদের ডিস্ট্রিক্ট জাজ মিস্টার গোপাল ডালমিয়া মহাশয়, আছেন আমাদের শেখর দত্ত আছেনই, স্বরাজ চ্যাটার্জি আছেন, অমিতাভ মুখার্জি আছেন, সূর্যকান্ত বলাধিকারী আমাদের এনইউজিএসের প্রফেসর, উনি এসছেন। এছাড়াও আমাদের দেবু সাঁই, অভিজিৎ ঘটক মঞ্চে আছেন। সর্বোপরি আমার আসানসোল কোর্টে আমি প্র্যাকটিস করেছি প্রায় 28 বছর, সুতরাং আমাদের যারা কলিগ এবং পূর্বসূরি সবাই এখানে আছেন। দেখুন, আজকের যে আলোচনা, ভারতবর্ষের 3টে আইন ছিল, আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট। এই 3টে আইন বদল হয়েছে। বদল হয়েছে বললে ভুল হবে, কারণ যদি আপনারা দেখেন তাহলে দেখবেন আগের যে আইনগুলো তার 5%-এরও কম বদল হয়েছে। বাকি কিন্তু হুবহু ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ড সমস্তগুলো এক আছে, পরিবর্তন হয়নি। যখন পার্লামেন্টে পেশ হয়, আমার ডেটগুলো হয়তো একটু ভুল হতে পারে, আমার যেহেতু খেয়াল আছে 5 ডিসেম্বর, তারপরে 12 ডিসেম্বর সেটা উইথড্র হয়ে যায়। উইথড্র হয় কেন না, আরও স্টেক হোল্ডারদের সাথে কথা বলে এই আইনটা পেশ করা হয় বা পাস করানো হবে, এই বলে। এবারে একটা আইন যদি তৈরি হয়, তার স্টেক হোল্ডার কারা? তার স্টেক হোল্ডার হচ্ছে ল কমিশন। ল কমিশন অফ ইন্ডিয়া আজ পর্যন্ত আমাদের দেশের যত আইন হয়েছে বা যত অ্যামেন্ডমেন্ট হয়েছে তার সাজেশনগুলো কিন্তু ল কমিশন দিয়েছে। কিন্তু এই প্রথমবার ল কমিশনকে অ্যাভয়েড করে এই আইনগুলো লেখা হয়েছে বা তৈরি হয়েছে। এবং এই আইনগুলো যারা লিখেছেন 7জন 8জন, নামগুলো আমার কাছে নেই, আমি আসানসোলে প্রোগ্রাম করতে করতে ঢুকে গেলাম, কাগজটা আমার কাছে আছে কিন্তু নিয়ে আসিনি, থাকলে আমি বলে দিতাম। এর মধ্যে একজন খালি প্র্যাকটিসিং লয়ার, বাকি 7জন হচ্ছে প্রফেসর, যারা ভারতবর্ষের এত বড় একটা ডিসিশন, এত বড় একটা আইনের বদল তারা কিন্তু রেকমেন্ড করবে। এবারে প্রশ্ন হচ্ছে যে কেন আইনের পরিবর্তন হলো? মাননীয় মন্ত্রী যখন পার্লামেন্টে পেশ করেন বলেছেন কলোনিয়াল ল। তো কলোনিয়াল ল নিশ্চয়ই, কারণ আইপিসি আমার মনে হয় 1860 সালে, ইন্ডিয়ান পেনাল কোড 1860, এবং ইন্ডিয়ান পেনাল কোড পাস হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে, এবং ব্রিটিশ পার্লামেন্টের তৈরি আইন। তাহলে এই কলোনিয়াল লয়ে খারাপ কি ছিল? খারাপ ছিল একটা, যে পৃথিবীর কোথাও কিন্তু পুলিশ রিমান্ডের প্রভিশন নেই, কিন্তু কলোনিয়াল লয়ে পুলিশ রিমান্ডের প্রভিশন করে দেওয়া হয়েছিল। অর্থাৎ কোনো একটা আসামিকে যদি ধরা হয়, তাকে কোর্টে প্রডিউস করার পরে আবার পুলিশ কাস্টডিতে 15 দিন নেওয়ার একটা
15 दिन নেওয়া যেত পুরনো আইন অনুযায়ী। हम लोग का जो 1860 में जो हम लोग का अमेंडमेंट हुआ था, कानून बना था, तो मेनली हम लोग का आज ये सेमिनार हुआ क्रिमिनल कोर्ट के लेकर। आज के हमारा क्रिमिनल मामला नहीं है, क्रिमिनल आइन नहीं है आज के यह सम्मेलन सेमिनार। और রইল ব্যাপারটা যেটা আমাদের ইন্ডিয়ান প্যানেল কোড, এভিডেন্স, এই যে কোড অ্যাক্টগুলো আছে সেটাকে এনারা যেটা চেঞ্জ করেছেন সেই উপরে আমাদের আজকে সেমিনার হলো। এই সেমিনারে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়, উপস্থিত ছিলেন NUJSA ইউনিভার্সিটির প্রফেসর সূর্য বলাধিকারী, আর শেখর কুন্ডু মহাশয় কিছু বললেন, অমিতাভ দা এই ব্যাপারে বক্তব্য রাখলেন। এই ব্যাপার নিয়ে আমাদের নতুন যে আইনটা আছে সেই ব্যাপারে আমাদের সমস্ত আইনজীবীকে অবগত করানো হয়েছে। হ্যাঁ, এটার মধ্যে মেরিটস কী আছে সেই ব্যাপারে কথা হলো, সেটা নিয়ে কিছু আলোচনা আমাদের এই সেমিনারে আমাদের এই আলোচনাটাও হলো। এর সঙ্গে আমাদের একটা ফ্যামিলি কোর্টও ব্যাপারটা ছিল, যেটা ফ্যামিলি কোর্ট নিয়েও আমাদের এই সেমিনারে একটা কথা রাখা গেল। বিভিন্ন রকমের এই যে নতুন আইন নিয়ে কি আমরা প্রবলেম ফেস করছি, কেন কি আমরা প্রথমে তো আমরা যেই আইন নিয়ে চলছিলাম সেটা তো টোটালি স্টপ হয়ে গেছে। এবার যে নতুন আইনটা এসছে সেই নিয়ে আমরা কিভাবে কাজটা করব সেই নিয়ে সেমিনার। राजेश तिवारी, बार एसोसिएशन प्रेसिडेंट। हर साल की तरह इस साल भी कोर्ट रोड पूजा कमेटी की तरफ से भव्य तरीके से दुर्गा पूजा आयोजन की तैयारी शुरू हो चुकी है। इसी क्रम में आज खूंटी पूजा का आयोजन किया गया। राज्य के कानून और श्रम मंत्री मलय घटक ने खूंटी पूजा कर दुर्गा पूजा की तैयारी की विधिवत शुरुआत कर दी। इस मौके पर यहाँ आसनसोल नगर निगम के MMIC गुरदास चटर्जी, बोरो चेयरमैन अनिमेश दास, पूजा कमेटी के नरेश अग्रवाल, हरिनारायण अग्रवाल, सुरजीत सिंह मक्कड़ आदि उपस्थित थे। इस दौरान पूजा कमेटी से जुड़े सोमनाथ घोष ने कहा कि इस साल कोर्ट रोड पूजा कमेटी का ये 78वां वर्ष है। इस बार राजस्थान के संस्कृति को पूजा पंडाल का थीम बनाया गया है और इस बार पूजा का बजट 20 लाख रुपए के आसपास है। আমাদের এবারের পুজোর শুভ আরম্ভ হলো। আমরা খুঁটি পুজোর মাধ্যমে এবছর আমাদের 78তম বছর দুর্গা উৎসব শুরু করলাম। শারদোৎসব শুরু হলো। সেই শারদোৎসবের খুঁটি পুজো আজ আমাদের মন্ত্রী শ্রী মলয় ঘটক এর হাত দিয়ে আজকে আমাদের এই শারদোৎসব শুরু হলো 2024 সালে। কি এবার আপনারা আমরা এবারে আমাদের হচ্ছে রাজস্থানের শিল্প খোঁজা কোর্ট রোডের দুর্গা পূজা। প্রায় এক টুকরো রাজস্থান আপনারা দেখতে পাবেন কোর্ট রোডে এবছর। কত টাকা বাজেট আছে? আমাদের টোটাল বাজেট প্রায় 20 লাখ টাকার মতন আছে। আপনার নাম বলুন। আমার নাম सोमनाथ घोष। तो अभी आप देख रहे थे आसनसोल और आसपास के इलाके की कुछ महत्वपूर्ण खबरें। हम रोज आप तक शिल्पांचल की महत्वपूर्ण खबरों को पहुंचाते रहेंगे और अगर आपको हमारे इन खबरों से बाखबर रहना है तो आपको करना होगा एक छोटा सा काम। आपको हमारे चैनल आसनसोल टाइम्स को सब्सक्राइब करना होगा और पास में दिए गए बेल आइकन को प्रेस करना होगा ताकि जब भी हम कुछ नया नई खबर या कुछ नया पोस्ट डालें तो इसकी खबर आप तक पहुंचे और आप इन गतिविधियों से बाखबर रह सकें। इसके अलावा आप हमारे वेबसाइट www.asansoltimes.co.in पर लॉगिन भी कर सकते हैं और वेबसाइट के जरिए और हमारे पोर्टल के जरिए शिल्पांचल की हर छोटी बड़ी गतिविधियों से बाखबर रह सकते हैं, उनकी जानकारी हासिल कर सकते हैं। आज के इस बुलेटिन में इतना ही। कल फिर होगी आपसे मुलाकात। नमस्कार। हमारा अपना शहर आसनसोल, इसे स्वच्छ और निर्मल रखने की जिम्मेदारी हमारी है। आसनसोल पौरसभा शहर के सुंदर एवं निर्मल करते बद्धपरिकर। पौरसभार এই চেষ্টায় সুনাগরিক হিসেবে
আমাদেরও কিছু কর্তব্য আছে। यहाँ वहाँ प्लास्टिक फेंकना, थूकना, गंदगी फैलाना, ऐसी कुछ आदतें हैं जिनका त्याग करना हमारे साथ साथ हमारे शहर के स्वास्थ्य के लिए भी बेहद जरूरी है। তাই আসুন আমরা প্রতিজ্ঞা নিই, যেখানে সেখানে আবর্জনা ফেলবো না, ধূম্রপান ত্যাগ করব, শহরকে দূষণ মুক্ত করতে গাছ লাগাবো और अपने शहर आसनसोल को बनाएंगे स्वच्छ, सुंदर और निर्मल। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी।